যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি, ভারত থেকে ফিরিয়ে আনা হবে, সে গণহত্যা তো প্রমাণ করতে হবে। একটুও তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না। বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে, সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে। কাজে এই প্রহসন, এই মিথ্যাচার, এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময়ে বোধহয় আমরা বুঝতে পারবো। একটু অপেক্ষা করতে হবে। যে ডিজাইন করা প্ল্যান, সেটি তো আমরা আজকে প্রমাণিত। আজকে কিন্তু সমন্বয়কদের মুখে আমরা শুনেছি যে পুলিশ হত্যা না হলে, থানা আগুন না দিলে, মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন। ৩,২৫০ জন পুলিশকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। যে ভিডিও তো আছে, সেগুলো তো মুছে যায়নি। একই জিনিস যদি আমরা বলি, এখন যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে, পুলিশদেরকে যদি অর্ডার দেওয়া হতো যে তোমরা হার্ড লাইনে যাবে, তাহলে পুলিশ কি পালাতো নাকি গুলি করত? পুলিশ তো গুলি করেনি। পুলিশ গুলি না করার কারণেই তো পুলিশকে মার খেতে হলো। থানার মধ্যে পুলিশ বসা, থানা ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মারা হয়েছে। এরকম পরিস্থিতি যারা করেছে, তাদের যে ক্ষোভ, তাদের যে জিঘাংসা, হিংস্রতা, বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে যুক্ত হতে চাইনি। দেখেন, আমরাও যদি একই কাণ্ডটা করি তাহলে কতজন মারা যেত। এবং যেহেতু আমরা বুঝে গেছি যে এখানে লাশের দরকার একটা পক্ষে, আমরা ওই ফাঁদে পা দিতে তখনও চাইনি, এখনো চাই না। মাত্র তো ৩ মাস হয়েছে, এত আনন্দ পাওয়ার কিছু নাই। কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে, যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে ১-২ পা পিছাতে হয়। আর আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি, করবেও না। আবারও বলছি, আমরা নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামবো, কিন্তু বারবার বলছি, যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি, লাশ নিয়ে নাটক দেখেছি, লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ করবে। কিন্তু আপনাদের বিরুদ্ধে তো গণহত্যার অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে, এবং আপনাদের সভানেত্রী সহ শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এর মধ্যে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ চলছে। তাকে কি সরকার ফিরিয়ে আনতে পারবে, বা তাকে কি বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারবে কিনা, এই ব্যাপারে আপনারা বা বাংলাদেশ আওয়ামী লীগ কি ভাবছে, বা তিনি বাংলাদেশে ফিরবেন কিনা এই পরিস্থিতিতে? আপনার প্রশ্নের প্রথম অংশ থেকে আসি। মামলা, দেখেন, ১৩ জন মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়ি ফিরে এসছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে হত্যা মামলা, একটি হত্যা মামলার যিনি মৃত ব্যক্তি, তিনি ফেরত এসছে। তাহলে এরকমই তো সব মামলাগুলো, যে মামলাগুলো করা হচ্ছে সবই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ থেকে করা হয়েছে। মৃত ব্যক্তি ১৩ জন এসছে, আমরা অপেক্ষা করি আর কতজন মৃত ব্যক্তি ফেরত আসে। আর যখন কোনো মামলা হয়, বিচার না হওয়া পর্যন্ত তাকে আসলে কতটা দোষী সে বিষয়ে রায় দিয়ে দেওয়া বোধহয় ঠিক নয়। সেজন্য বলছি যে এই গণহত্যার কথা বলা হচ্ছে, তো একইভাবে ৫ই আগস্ট থেকে আমি বলতে পারি ৩,২৫০ জন পুলিশ, নেতাকর্মীর হত্যা, ধর্ষণ, ভাঙচুর, লুটতরাজ, এই সবগুলো কি গণহত্যা নয়? এই গণহত্যার দায়ভারটা কার? এগুলো তো আমরা চোখে দেখতে পাচ্ছি, প্রমাণেও প্রয়োজন নাই, ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কারা কারা কি করছে। এবং এদেরকে রক্ষা করবার জন্য যে বা যারা ইন্ডেমনিটি করছে, অধ্যাদেশ জারি করছে, এটা তো প্রমাণিত যে তাদের নির্দেশেই এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। তাহলে ৫ আগস্ট থেকে এই গণহত্যাগুলো সুস্পষ্ট প্রমাণিত, এটি নিয়ে তর্কেরও প্রয়োজন নেই। এই গণহত্যা নিয়ে কথা বলা দরকার বেশি, কারণ যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি, ভারত থেকে ফিরিয়ে আনা হবে, সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে। একটুও তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না। বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে, সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে। কাজে এই প্রহসন, এই মিথ্যাচার, এই প্রতিহিংসা পরায়ণতা
থেকে যা হচ্ছে সেটি সময়ে বোধহয় আমরা বুঝতে পারবো, একটু অপেক্ষা করতে হবে। আপনি যেমন 5 থেকে 8 আগস্টের কথা জোর দিয়ে বলছেন, সেই গণহত্যার দায়ে 5 থেকে 8 এবং আজকে পর্যন্ত, জি আজকে পর্যন্ত সেটাকে আপনি যেমন বর্তমান সরকার বা সমন্বয় বা এই রাজনীতি এসব নিয়ে আপনি দায়ী করছেন, একই রকম ভাবে 16 থেকে 5 আগস্ট পর্যন্ত, 16 জুলাই থেকে 5 আগস্টে শেখ হাসিনা পাশের দেশে চলে যাওয়া পর্যন্ত, তখন তো আপনারা সরকারে ছিলেন, সেই দায়গুলো তাহলে আপনাদের কেন নয়? বা ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলনকে দমাতে? সাবেক সড়ক পরিবহন মন্ত্রী, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তিনি নিজেও বলেছেন এটি, তাহলে এটার দায় কেন আপনাদের উপর বর্তাবে না? প্রমাণ হোক। মানে বাংলাদেশ আওয়ামী লীগ তো বলছে না বাংলাদেশ আওয়ামী লীগের এতটুকু দায় নেই। দায়, দোষ, ত্রুটি, ভুল ত্রুটি থাকলে সেটি প্রমাণিত হবে, সেটির জন্য ক্ষমা প্রার্থনা, বিচার সবই হবে। কিন্তু যেভাবে হচ্ছে, যে প্রতিহিংসা পরায়ণতা থেকে হচ্ছে, আপনি যাকে দিয়ে ট্রাইব্যুনালটা সাজাচ্ছেন, যিনি চিফ প্রসিকিউটর, তিনি কে, তারা কারা, কাদেরকে দিয়ে আপনি এটি সাজিয়েছেন, সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিচারের জায়গায়। আপনি যিনি যুদ্ধাপরাধী লয়ার ছিলেন, তিনি কখনো এসে ফেয়ার জাজমেন্ট করতে পারবেন না। এবং আমরা প্রথম থেকেই দেখছি, মানে আমাদের নেতাকর্মীদেরকে মামলা ছাড়াও হামলা হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে। গ্রেফতার হওয়ার পর ভেবে ভেবে মামলা দেওয়া হচ্ছে, হামলা করে অর্ধমৃত করে মামলা দেওয়া হচ্ছে, নিয়ে যাচ্ছেন আদালতে, আদালত প্রাঙ্গণে হামলা করা হচ্ছে, আদালতের ভিতরে হামলা করা হচ্ছে। আপনি আসেন না, সিস্টেমে আসেন। প্রত্যেকটা দেশের একটা সিস্টেম আছে, বাংলাদেশেরও একটা সিস্টেম ছিল। আদালত প্রাঙ্গণে একজন আসামির সাথে তো আপনি এগুলো করতে পারেন না। আপনি প্রপার মামলা দেন। 170 জন, আমাকেও মামলা দিয়েছে, আমি নারায়ণগঞ্জে গেছি হত্যা চেষ্টা করতে, বাদী তো চেনেই না কোনো মামলার আসামিকে। এরকম প্রচুর মামলা আছে যে বাদী জানে না কে কে আসামি। ফোন আলাপ ফাঁস হয়েছে, আমরা জানি কে কারা কিভাবে মামলাগুলো সাজাচ্ছে। আমার কাছে এখন পর্যন্ত 3টা মামলার ড্রাফট আমি পেয়েছি, যেখানে আমাদের অনেক শিল্পীকে, অনেক পরিচিত মানুষকে, নেতাকর্মী তো প্রথম 50 জন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের 50 জন নেতাকর্মী আছেই। তারপর আমাদের অনেক শিল্পীর নাম, মানে ড্রাফট করা কপি, মামলা হয়নি, ড্রাফটটা যাবে থানায়, তারপরে মামলা হয়। মানে কে বা কারা এই ড্রাফট গুলো করে দিচ্ছে। এবং ধরেন এমন শিল্পীর নামও সেখানে দিয়েছে যে শিল্পী আন্দোলন তো দূরে থাক, সে দেশেই হয়তো ছিল না, কিন্তু খুঁজে খুঁজে দেয়া হচ্ছে মামলাটা। এবং মামলা দেওয়ার পর টাকা দিলে নামও খারিজ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়। আমার কথা হচ্ছে, আপনি সেটা না করে প্রকৃত যদি কোনো বিষয় থাকে, মামলা হবেই। মামলা করে মেরে মানে মৃতপ্রায় করার তো দরকার নাই। আর আপনি অ্যারেস্ট করতে যাচ্ছেন, পুরো বিল্ডিং আপনি তছনছ করে ফেলছেন, তো আপনি তো অর্ধেক শাস্তি দিয়ে ফেলেছেন। আপনি যদি আমাকে অর্ধমৃত করেন, তাহলে আপনি আমাকে কোর্টে কেন নিবেন? আপনি যদি আমার বাড়ি ভাঙচুর করেন, আমার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেন, তাহলে তো আপনি আমাকে শাস্তি দিয়ে ফেললেন। আবার কিসের শাস্তি? বরং আপনাকে তখন আমাকে কারণ দর্শাতে হবে যে আপনি পার্টিকুলারলি একদম স্পেসিফিক ভাবে কোন মামলাটা আমাকে দিয়েছেন, এবং সেটা প্রমাণ করতে হবে। কারণ আপনি প্রমাণ করার আগে, আমার অপরাধ প্রমাণের আগে আপনি আমাকে কিন্তু 80% পানিশমেন্ট দিয়ে ফেলছেন। সেটা কিন্তু ন্যায়সঙ্গত নয়। আপনি নিজে আদালত অবমাননা করছেন, এই সরকার নিজেই নিজের আদালতের অবমাননা করছে। আজকে যে ছেলে মেয়েদেরকে আপনি কুশিক্ষা দিয়ে পথে নামিয়ে দিলেন, যাদের মগজটা ধোলাই হয়ে গেল, যত সব এক একজন ফ্রাঙ্কেনস্টাইনের দানব হয়ে উঠছে। তো ফ্রাঙ্কেনস্টাইনের দানবদেরকে তো আমরা জানি, আমরা পড়েছি ইতিহাসে, গল্পে, উপন্যাসে। এই দানব তো প্রথমে ফ্রাঙ্কেনস্টাইনকেই খেয়ে ফেলেছে। কাজে আমাদের বাংলাদেশে যখন শিক্ষক অপমানিত হয়, যখন শিক্ষকের মৃত্যু ঘটে ছাত্রছাত্রীর কাছে, যখন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককে মাটিতে ফেলে মারা হয়, অসম্মান করা হয়, কাপড় খুলে ফেলা হয়, তখন বুঝতে হবে যে বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য ধ্বংসের দোরগোড়ায়, আমাদের প্রজন্ম ধ্বংসের দোরগোড়ায়।
আর বাংলাদেশ কোথায় যাচ্ছে সেটার দায়বা বললাম। দর্শক আসসালামু আলাইকুম, আমি ফয়সাল মোর্শেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে। আজকে আমার অতিথি রয়েছেন, অনলাইনে যুক্ত রয়েছেন প্রখ্যাত অভিনেত্রী রোকেয়া প্রাচী। তার অন্যতম একটি বড় পরিচয়, তিনি রাজনীতি সচেতন একজন মানুষ এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত। এর আগে একটা ইন্টারভিউ করেছিলাম তাকে নিয়ে। আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যেরকম প্রভাব রয়েছে আওয়ামী লীগের, সবকিছু নিয়ে কথা বলেছিলাম। সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন তৈরি হয়েছে তার ইন্টারভিউ ঘিরে। আজকের এই এপিসোডে নিশ্চয়ই আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো। তো শুরু করছি অনুষ্ঠান। কেমন আছেন আপা? আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ সময় দিয়েছেন। ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ। খুব ভালো নেই, মন খারাপ। জি, মন খারাপের কারণ আজকে চাই, হ্যাঁ বলুন, বলছেন। হাজিরা তজু ডিগ্রি কলেজের একজন অধ্যক্ষ স্ট্রোক করে মারা গেছেন। জি, আসলে উনি স্ট্রোক করে মারা গেছেন সেটা দেখছি আমরা, কিন্তু এর পেছনে কারণ হচ্ছে তাকে তার এমন ন্যাক্কারজনক ভাবে নির্যাতন করে মানসিক শারীরিক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। তিনি একজন শিক্ষক হিসেবে যেটি মানসিক ভাবে নিতে পারেননি। আমরা 5ই আগস্ট থেকে শুরু করে দেখে আসছি যে প্রায় 2000-এর উপরে শিক্ষক কিভাবে মানসিক শারীরিক ভাবে নির্যাতন করে, অপমান করে, অসম্মান করে পদ থেকে বাধ্য করা হয়েছে। উনি আসলে নিতে পারেননি আয়ুব স্যার। সেজন্য আমার কাছে মনে হয় যে এটা আমরা দেখছি যে স্ট্রোক করে মারা গেছেন, কিন্তু এটা আসলে এইরকম আমাদের দেশে একজন শিক্ষককে আসলে হত্যা করা হয়েছে। এটা আমরা দেখছি, আমরা মেনে নিচ্ছি, কিছু করতে পারছি না। দেখেন, রাজনীতির অনেক ঊর্ধ্বে হচ্ছে একজন শিক্ষক। শিক্ষক হচ্ছে জাতির বিবেক। সেই শিক্ষকের যদি এরকম পরিণতি হয়, তাহলে ভবিষ্যতে কোনো মেধাবী কেউ শিক্ষক হিসেবে আসবেন? বা শিক্ষকের উপরে যদি ছাত্রছাত্রীরা গায়ে হাত তোলার কুশিক্ষা পেয়ে থাকে, তাহলে এই জেনারেশনের কি হবে? এবং এই ছেলেরাই কিন্তু বাবা মায়ের গায়ে হাত তুলবে, বউ পেটাবে, কলিগকে নির্যাতন করবে, আরো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে এরা সম্পৃক্ত। কারণ শিক্ষকের গায়ে হাত তোলার যে কুশিক্ষাটা তারা পেয়ে গেল, দুঃসাহস তারা পেয়ে গেল, বিচারহীনতা তারা দেখে ফেলল, এই প্রজন্মকে কি করে ফেরাবো? এটা আমার খুব খারাপ লাগছে। জি, শিক্ষকের এমন মৃত্যু কোনোভাবে নিশ্চয়ই মেনে নেওয়ার মতো নয়। তবে যে অভিযোগটা করা হয়, যেসব শিক্ষকদের তার পদত্যাগ করছেন তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোন রকম ভাবে যুক্ত, বা তারা আওয়ামী লীগের দলীয় প্রভাবের কারণে তারা এমন লাঞ্ছনার শিকার হচ্ছেন, বা তারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তারা নানান ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। কেউ হয়তো বা দুর্নীতি করেছেন, শিক্ষা যে ফান্ড গুলো পাওয়া গিয়েছে সেগুলোর উন্নয়নের জন্য সেটা হয়তো ঠিক মতো করা হয়নি, স্বজনপ্রীতি করেছেন, বা যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়োগ দিয়েছেন, এমন নানান অভিযোগগুলো তোলা হচ্ছে। সেই অভিযোগগুলো তো কোনো না কোনো ভাবে এই জিনিসটাকে হয়তো বা জাস্টিফাই করে, যদি তার শিক্ষক পরিচয়টাকে আমরা যদি সাইডে রাখি, কিন্তু একজন শিক্ষক হিসেবে তাদের প্রতি বা শিক্ষকদের প্রতি এমন অন্যায় কোনোভাবে নিশ্চয়ই মেনে নেওয়ার মতো নয়। কিন্তু কারণ হিসেবে আমি একটু, কিন্তু আমার এখানে বক্তব্য হচ্ছে যে ধরেন আমরা যদি তর্কের খাতিরে মেনে নিলাম যে তার সম্পর্কে যে অভিযোগগুলোর কথা বললেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, দায়িত্ব অবহেলা, ধরে নিলাম এইটা শিক্ষকের, যে কোনো শিক্ষকের মধ্যে আছে, এটা তর্কের খাতিরে, তাহলে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, যত সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় কেউ যদি দুর্নীতি করে, কোনো অন্যায় করে, সেটার সিস্টেম একজন মানুষকে পদত্যাগ করানো, অবসরে পাঠানো, কিংবা তার জন্য বিভাগীয় তদন্ত করার নিশ্চয়ই সেটা বিধান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে। তো সেই বিধানের মধ্যে না যে, বিচারিক প্রক্রিয়ার মধ্যে না যে, যদি এই সংস্কৃতিটা আমরা চালু করি বাংলাদেশে, যে শিক্ষকদেরকে, কারণ শিক্ষকরা তুলনামূলকভাবে খুব শক্তিশালী নন, মাসেল ম্যান নন, সে কারণে শিক্ষকদের সামনে ছাত্ররা গিয়ে পিছনে একটা দুষ্কৃতিকারী, একটা মব বাহিনীর মদত থাকে, তাদের ইন্ধন থাকে, উস্কানি থাকে, আর ছাত্রদের মগজটা ধোলাই করে ছাত্রদেরকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে শিক্ষককে নির্যাতন করাটা অনেক সহজ।
পাশাপাশি আপনি যে আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে শিক্ষকরা আওয়ামী লীগ সমর্থিত, আওয়ামী লীগের যদি হয়ে থাকে, আওয়ামী লীগের সমর্থিত কিংবা আওয়ামী লীগের হওয়াটা কি অনেক বড় ক্রাইম?